কবিকক্ষ পরিবারে আপনাদের স্বাগত। আজকের গল্প মঞ্জিল সেনের কে হাসে। আজকের গল্পটি আমরা সংগ্রহ করেছি 101 ভূতের গল্প বইটি থেকে। আজকের গল্পের প্রধান চরিত্রে রয়েছে অভিজিৎ আর আর্য। আপনারাও আপনাদের গল্প আমাদের পাঠাতে পারেন কবিকক্ষ@gmail.com। আমরা সেখান থেকে গল্পগুলি সিলেক্ট করে আমরা আমাদের কবিকক্ষ ইউটিউব চ্যানেলে আপলোড করব। শুরু হচ্ছে কে হাসে। সেদিন ছিল কোজাগরী পূর্ণিমা। ঘরে ঘরে লক্ষ্মী পূজা। বারোরই পুজো তো আছেই। চাঁদের আলো আর কৃত্রিম আলোকসজ্জায় ঝলমল করছে শহর। এই প্রথম আমি উত্তরবঙ্গে বেড়াতে এসেছি। খুব ভালো লাগছিল কলকাতা থেকে অনেক দূরে এই ছোট্ট শহরের উৎসব মুখর রাত্রি। আমি উঠেছিলাম ধর্মশালায়। দুবেলা বাইরে খেয়ে নিতাম। সেদিনও রাত 9টার পর একটা হোটেলে ঢুকেছিলাম। হোটেলের রান্না ভালো, রকমারি পদ পাওয়া যায়। শুক্তো থেকে শুরু করে মাছের মাথা দেওয়া মুগ ডাল, পুঁই ডাঁটার চচ্চড়ি, কপির তরকারি, রুই, পার্শে, ভেটকি, নানান রকম মাছ, ডিমের ডালনা, মাংস, কোনো কিছুই বাদ নেই। আমি এক কোনায় জানলার ধারে একটা ছোট টেবিলের সামনে বসলাম। মুখোমুখি দুটো চেয়ার, দুজন বসে খেতে পারে। আমি জানলার দিকে পিঠ রেখে বসেছিলাম। হোটেলের একটা ছেলেকে ডেকে ভাত, তরকারি আর পাবদা মাছের ঝোল দিতে বললাম। ছেলেটি বলল একটু দেরি হবে, ভাত ফুরিয়ে গেছে। উনুনে আবার হাঁড়ি চাপানো হয়েছে। খদ্দেরের বেশ ভিড়। আমার আগে এসে অনেকেই ভাতের আশায় বসে আছে। ঠিক তখনই একজন ঢ্যাঙা মতো লোক আমার টেবিলের সামনে এসে দাঁড়ালেন। ফ্যাকাশে মুখ, দু চোখের তলায় কালি পড়েছে, অথচ শরীরের কাঠামো দেখে মনে হয় একসময় বেশ জওয়ান পুরুষ ছিলেন। বয়স 30-এর মাঝামাঝি, অথবা তার একটু বেশি হবে। কুণ্ঠিতভাবে তিনি বললেন, আমি এখানে বসলে আপনার কোনো অসুবিধা হবে কি? আমি বলে উঠলাম, না না, এটা তো দুজনেরই টেবিল। যদিও একটা পুরো টেবিল দখল করে খাবার সুযোগটা হাতছাড়া হলো বলে আমি একটু ক্ষুণ্ণ হলাম। ভদ্রলোক আমাকে ধন্যবাদ জানিয়ে চেয়ার টেনে বসলেন। তারপর একটু ইতস্তত করে বললেন, আপনাকে আগে তো কখনো দেখিনি। বেড়াতে এসছেন? হ্যাঁ, আমি জবাব দিলাম। কলকাতা থেকে? আমি ঘাড় দোলালাম। আমার বাড়িও কলকাতায়। ভদ্রলোক দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বললেন, গত 7 বছরে একবারও যাওয়া হয়ে ওঠেনি। কলকাতার কোথায় আপনার বাড়ি? আমি ভদ্রতার খাতিরে জিজ্ঞেস করলাম। ভবানীপুরে, কালীমোহন ব্যানার্জি লেনে, ওই যেখানে ইন্দিরা সিনেমা আছে। আরে, আমিও তো ওখানেই থাকি, প্রিয়নাথ মল্লিক রোডে। আপনার কোন বাড়ি? দেশগাঁয়ের লোকের সঙ্গে বাইরে কোথাও দেখা হলে খুব তাড়াতাড়ি যেমন সংকোচ কেটে যায়, সেরকমই ব্যক্তিগত কিছু প্রশ্ন এসে পড়ে। আমাদেরও তাই হলো। কথায় কথায় দুজনের পরিচিত কয়েকজনের নামও বেরিয়ে পড়ল। ভদ্রলোকের নাম বীরেশ্বর রায়। আমি জিজ্ঞেস করলাম, আপনি কলকাতা ছেড়েছেন 7 বছর, তাই বললেন না? বীরেশ্বরবাবু জবাব দিলেন, হ্যাঁ, এখানে আছি 2 বছর। তার আগে 1 বছর আমি একটি চা বাগানে ম্যানেজার ছিলাম। আপনাকে তাহলে সব খুলে বলছি, মানে কাউকে না বললে আমার না মন হালকা হবে না। সবাইকে সব কিছু বলা যায় না, কিন্তু আমার মনে হচ্ছে আপনি আর সবার মতো নন। সহানুভূতিশীল মানুষ, বিশেষ করে আপনি আমার পাড়ার লোক। তাই আপনাকে বলতে আমার কোনো আপত্তি নেই। অবশ্যই আপনার যদি শুনতে কোনো আপত্তি না থাকে তবে। এখান থেকে মাইল 30 দূরে একটা চায়ের বাগানে আমি ম্যানেজারের চাকরি পেয়েছিলাম। আমার স্বাস্থ্য খুবই ভালো ছিল। একসময় খুব মারদাঙ্গা করতাম। সাহসের অভাব একদমই ছিল না। সেটিই ছিল আমার ফার্স্ট কোয়ালিফিকেশন। চায়ের বাগানে কুলি মজুরদের নিয়ে কাজ। ম্যানেজারকে অনেক সময় অনেক রকম সমস্যার মোকাবিলা করতে হয়। আপনি যা ভাবছেন তেমন পায়ের উপর পা দিয়ে সুখে চাকরি নয়। শক্ত মানুষ না হলে টিকতেই পারবে না। অবশ্যই অন্য যোগ্যতাও যে আমার ছিল না এমন নয়। কৃষিবিজ্ঞানের আমি একজন স্নাতক।
আমার বাংলোটা ছিল বেশ বড়। সেখান থেকে মাইল 30 দূরে কুলি কামিনদের বস্তি। বাইরের কাজকর্মের জন্য এক পাহাড়ি ছোকরাকে আমি রেখেছিলাম। সে জুতো পালিশ থেকে রান্নাবান্না সবই করত। চৌকস ছেলে। আমার বাংলোর কাছাকাছি আর কোনো বাড়ি ছিল না, শুধু একটা পোড়ো বাড়ি ছাড়া। পোড়ো বাড়ি বলছি এজন্যই যে বাড়িটা চুন পলেস্তারা ঘষে ইটগুলো যেন দাঁত বার করা কার্নিসের এপাশে ওপাশে বট অসত্যের চারা। বাড়িটা দোতলা। আমার কোয়ার্টারের মতো বাংলো ধাঁচের নয়। দরজা জানলা সবসময় বন্ধই থাকতো। বাড়িতে যে কেউ বাস করে না তা দেখেই বোঝা যেত। চারিদিকে সবুজ আর সবুজ। কলকাতা থেকে এসে জায়গাটাকে আমার খুব ভালো লেগে গেছিল। কয়েকটা ঘটনায় আমার শক্তি আর সাহসের পরিচয় পেয়ে কুলি কামিনরা আমাকে বেশ সমীহ করেই চলতো। বেশ ভালোই কাটছিল দিনগুলি। রাত্রে ময়দার রুটি আর হাঁস কিংবা মুরগির মাংসের ঝোল, খাসা রান্না করতো ছেলেটি। প্রায় 1 মাস কেটে গেল। সেদিন ছিল পূর্ণিমার রাত। চা বাগানের আকাশে পূর্ণিমার রাতের রূপই আলাদা। বড় বড় আকাশ ছোঁয়া কোনো বাড়ি নেই, শুধু বাগান আর বাগান। তাই চাঁদের আলো যেমন ছড়িয়ে পড়ে যে তার রূপালি সুধায় মনের মধ্যে যেন এক মাদকতার সৃষ্টি না হয়ে থাকতে পারে না। চা বাগানে সন্ধ্যের পরেই রাত নামে। কুলিদের বস্তিতে বেশি রাত পর্যন্ত হইহুল্লোড় হলেও আমার বাংলোর চৌহদ্দির মধ্যে জনমানসীর সাড়া পাওয়া যেত না। নিস্তব্ধ নিঝুম পরিবেশ। রাত 8টার মধ্যেই আমি শুয়ে পড়তাম। সারাদিনের খাটাখাটনির পর গাঢ় ঘুমে ডুবে যেতাম। সেদিন হঠাৎ ঘুম ভেঙে গেল। বাইরে থেকে কার যেন হাসি ভেসে আসছে। আমি অবাক হলাম। এত রাত্রে কে হাসে? এখানে কোনো লোকজন নেই। এছাড়া এই জায়গাটি চা বাগানের সম্পত্তি। বিনা অনুমতিতে বাইরের লোকের এখানে আসা নিষেধ। আমি বিছানা ছেড়ে উঠলাম। টর্চটা হাতে নিয়ে বাইরের বারান্দায় এসে দাঁড়ালাম। বাইরে চাঁদের আলোর যেন বন্যা বয়ে যাচ্ছে। তখনই আবার সেই হাসিটা ভেসে উঠল। কে কে? আমি বারান্দা থেকে নেমে পড়লাম। চারিদিক খুঁজলাম, কিন্তু কাউকে দেখতে পেলাম না। হাসিটা যেমন শুরু হয়েছিল ঠিক তেমনই হঠাৎই বন্ধ হয়ে গেল। আমি চিন্তিত মনে ঘরে ফিরে এলাম। ঘড়িতে দেখলাম 10:15। পরদিন আমার কাজের লোকটাকে জিজ্ঞেস করলাম যে সে রাত্রে কারোর হাসি শুনেছে কিনা। সে বলল শোনেনি। আমি ভাবলাম কুলি মসজিদের মধ্যে হয়তো কেউ নেশা করে কাছাকাছি কোথাও এসেছিল, তারই হাসি শুনেছি। ব্যাপারটা আমি মন থেকেই মুছে ফেললাম। আমার কাজকর্মে মালিকপক্ষ খুব খুশি। একটা চিঠিতে সেই কথা জানাতে তারা কার্পণ্য করলেন না। আমার ভবিষ্যৎ যে উজ্জ্বল সেটা বুঝতেও আমার বাকি রইল না। আরও 1 মাস কেটে গেল। আবার এলো পূর্ণিমা। সেদিন রাত্রেও আমার ঘুম ভেঙে গেল। বিছানায় শুয়ে শুনতে পেলাম সেই হাসির শব্দ। কি বিকট সেই হাসি! প্রকৃতিস্থ মানুষের যে নয় তা বুঝতে কষ্ট হয় না। সাধারণ কেউ হলে হয়তো ভয় সিটিয়ে যেত, কিন্তু আমি ছিলাম অন্য ধাতুতে গড়া। ঘড়িতে দেখলাম রাত 10টা। একটা মোটা লাঠি আর টর্চ নিয়ে আমি বেরিয়ে পড়লাম, কিন্তু কাউকে আবারও খুঁজে পেলাম না। আগেরবারের মতো আবারও হাসিটা হঠাৎই বন্ধ হয়ে গেল। ব্যাপারটার কোনো ব্যাখ্যাই আমার মাথায় এলো না। শুধু বুঝলাম পূর্ণিমার রাত ছাড়া ওই হাসি শোনা যায় না। পরদিন ছোকরাকে জিজ্ঞেস করে জানলাম সে কোনো হাসির শব্দ শোনেনি। আমার কথার জবাব দেওয়ার সময় সে অদ্ভুতভাবে আমার মুখের দিকে তাকাচ্ছিল।
বুঝতে পারলাম ও মনে করছে আমার মাথায় কিছু গণ্ডগোল হয়েছে, তাই ওকে আর ঘাটালাম না। পরের পূর্ণিমার রাতেও সেই একই ঘটনা আবার ঘটল। এবার আমি কান চেপে শুয়ে রইলাম। আর কেউ ওই বিদকুটে হাসি কেন শুনতে পায় না তা আমার বোধগম্য একদমই হলো না। একবার মনে হলো আমি কি স্নায়বিক পীড়ায় ভুগছি, কিন্তু সে চিন্তা আমি আবারও মন থেকে উড়িয়ে নিলাম। পরের পূর্ণিমায় আমি আর শুয়ে থাকতে পারলাম না। হাসির রহস্যটা আমাকে এবারে জানতেই হবে, নইলে আমি হয়তো এবারে পাগল হয়ে যাব। সেদিন রাতে ইচ্ছে করে আমি জেগেছিলাম, তাই হাসি শুরু হতেই বিছানা ছেড়ে বেরিয়ে পড়লাম। হাসির শব্দ যেদিক থেকে আসছিল সেদিক লক্ষ্য করে আমি ছুটলাম। হাসিটা হঠাৎ বন্ধ হয়ে গেল। ততক্ষণে আমি পৌঁছে গেছি সেই পোড়ো বাড়িটার একদম সামনে। এবার বুঝতে পারলাম হাসিটা আসে ওই পোড়ো বাড়ি থেকেই, কিন্তু ওটা তো পরিত্যক্ত, কেউ থাকে বলে তো কখনো শুনিনি, কাউকে চোখেও পড়েনি। তবে কি রাতে দুষ্টু লোকেরা ওখানে এসে জড়ো হয়? চোরাই কারবারিদের একটি গোপন আড্ডা। বাড়ির সব দরজা জানলা বন্ধ। সদর দরজায় বড় এক তালা। ভেতর থেকে ক্ষীণ আলোর রেখাও চোখে পড়ছে না। আমি কি করব মনস্থির করতে না পেরে ফিরে এলাম। পরদিন অফিসে একজন পুরনো কর্মচারীকে দেখে জিজ্ঞেস করলাম ওই বাড়ির সম্বন্ধে সে কিছু জানেন কি না। তিনি এক চমকপ্রদ ঘটনা শোনালেন। বছর 40 আগে ওই বাড়িতে দুই ভাই থাকতো। তাদের সম্বন্ধে বিশেষ কিছু জানা যায়নি, লোকজনের সঙ্গে মেলামেশাও করতো না খুব একটা। ওই বাড়িটা ছিল টি এস্টেটের মালিকানার বাইরে। শোনা যায় ছোট ভাই ছিল নাকি বদ্ধ উন্মাদ। তাকে দোতলার একটি ঘরে শেকল বেঁধে রাখা হতো। তাকে দেখাশোনার জন্য একজন কাজের লোক ছিল। সেই উন্মাদ ভাই মাঝে মাঝে হিংস্র হয়ে উঠত। বিশেষ করে পূর্ণিমার রাতে বেড়ে যেত তার পাগলামি। তখন তাকে চাবুক মারতে হতো। চাবুক খেত আর অট্ট হাসির হাসত সেই ভাই। ভয়ঙ্কর ছিল সেই হাসি। ওই ভাইয়ের জন্যই নাকি দাদা লোকালয় ছেড়ে এই নির্জন অঞ্চলে বাসা বেঁধেছিল। তারপর একদিন পূর্ণিমার রাতে সেই উন্মাদ ভাই তাকে যে দেখাশোনা করত তাকে আক্রমণ করে। সে তখন ঘুমিয়েছিল। আচমকা আক্রমণে সে প্রথমে কাবু হয়ে পড়েছিল, কিন্তু সেও ছিল প্রচণ্ড বলিষ্ঠ। সেদিন রাত্রে আবার দাদা ওখানে ছিল না, দরকারি কাজে শহরে গিয়েছিল। পাগল সেই লোকটির গলা চেপে ধরেছিল। আত্মরক্ষার জন্য সেও পাগলের গলা চেপে ধরে। পরদিন সকালে দাদা ফিরে এসে দেখে দুজন দুজনের গলা টিপে মাটিতে পড়ে আছে। দুজনেই মৃত। তারপর থেকেই বাড়িটা ওভাবে পড়ে আছে। দাদা সেই যে চলে গেছিল আর ফিরে আসেনি। এই হলো বাড়ির ইতিহাস। পরের পূর্ণিমায় আমি শহরের এক চা ব্যবসায়ীকে বাড়িতে নেমন্তন্ন করলাম। রাত্রে খাওয়া দাওয়া করবেন, থাকবেন। খানাপিনার আয়োজনটা আমি ভালোই করেছিলাম। ইচ্ছে করেই সেদিন দেরিতে খেতে বসলাম। খেতে খেতে গল্প করছিলাম। ভদ্রলোক গুজরাতি, কেমন করে কপর্দহীন অবস্থা থেকে বিরাট ব্যবসার মালিক হয়েছেন সেই গল্পই করছিলেন। আমি তার কথা শুনছিলাম আর আমার হাত ঘড়িটার দিকে তাকাচ্ছিলাম। মনে মনে একটা উত্তেজনা অনুভব না করে পারছিলাম না। ঠিক 10টার সময় ভেসে এলো সেই বিকট হাসি। আমি গুজরাতি ভদ্রলোকের মুখের দিকে তাকালাম। তিনি কিন্তু নির্বিকার, খাচ্ছেন আর তার জীবনী বলে যাচ্ছেন। আমি একটু উত্তেজিত হয়ে বললাম, শুনতে পাচ্ছেন? কে? ভদ্রলোক অবাক হয়ে আমার মুখের দিকে তাকালেন। একটা হাসি। হাসি? কার হাসি? ভদ্রলোক এদিক ওদিক তাকালেন। একটু কান পেতে শুনুন, আমি স্পষ্ট শুনতে পাচ্ছি। আমি কারণ হাসি শুনতে পাচ্ছি না। ভদ্রলোক ভুরু কুঁচকে মনসংযোগ করার চেষ্টা করলেন। তারপর ঘাড় নেড়ে বললেন, আপনি বোধহয় ভুল শুনছেন।
ভুল শুনেছি। কেউ আসেনি, আপনার মনের ভুল। আমার এবার ধৈর্যচ্যুতি ঘটল। প্রায় চিৎকার করেই বললাম, প্রত্যেক পূর্ণিমার রাতে আমি এই হাসি শুনে আসছি, আর আপনি বলছেন আমার মনের ভুল। ভদ্রলোক কেমন অদ্ভুত দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রইলেন। আমি বুঝতে পারলাম তিনি আমার মস্তিষ্কের সুস্থতা সম্বন্ধে সন্দিহান হয়ে পড়েছেন। চোখে মুখে ভয়ের চিহ্নও ফুটে উঠেছে। বোধহয় ভাবছেন পাগলের পাল্লায় পড়েছেন। আমি অতি কষ্টে নিজেকে সংযত করে ভদ্রলোকের কাছে ক্ষমা চাইলাম। বাকি সময়টুকু আমরা চুপচাপ খেলাম। পরদিন সকালে ভদ্রলোক বিদায় নিলেন। মনে হলো তিনি যেন পালিয়ে বাঁচলেন। জানি না ওই ভদ্রলোকের জন্যই কিনা এই কথাটা চাউর হয়ে গেল যে আমার মাথায় গন্ডগোল দেখা দিয়েছে। হেড অফিস থেকেও এ ব্যাপারে একজন খোঁজ খবর করতে এলো। তিনি অবশ্য আমার আচরণে অস্বাভাবিক কিছু দেখলেন না, ফলে চাকরিটা রয়ে গেল। একটা কথা কিন্তু আমার কাছে পরিষ্কার হলো, আমি ছাড়া আর কেউ ওই হাসি শুনতে পায় না। পরের পূর্ণিমার রাতে আমি ঠিক করলাম একটা হেস্তনেস্ত করতেই হবে। সেই রাতে আমি প্রায় প্রস্তুত হয়েছিলাম। হাসি শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই ওই বাড়ির দিকে দৌড়লাম। আমার বাঁ হাতে 5 ওয়াটের একটি বড় ব্যাটারির টর্চ আর ডান হাতে রিভলভার। বাড়িটার সামনে আসতেই হাসিটা থেমে গেল। আমি এক মুহূর্তে বোধহয় ইতস্তত করেছিলাম, তারপর সদর দরজায় এক কসরে লাথি মারলাম। পুরনো দরজা, আর আমার প্রচণ্ড পদাঘাতে দরজার একটি পাল্লা ভেঙে গেল। আমি ভেতরে ঢুকলাম। চারিদিকে টর্চের আলো ফেলতে লাগলাম। বহুদিন অব্যবহৃত হয়ে পড়ে থাকায় ধুলোর স্তর জমেছে মেঝের উপর। কোণগুলি থেকে কালো কালো ঝুল ঝুলছে। দীর্ঘকাল পরে ঘরে বাতাস ঢোকায় টর্চের আলোয় অসংখ্য ধূলিকণা উঠতে দেখলাম। তারপর হঠাৎই দোতলার একটি ঘর থেকে কেউ যেন হেসে উঠল, যেন আমাকে ব্যঙ্গ করে হাসল। আগেই বলেছি আমার ছিল দুর্জয় সাহস। এতটুকু দ্বিধা না করে আমি লাফ দিয়ে 2-3টা সিঁড়ি টপকে দোতলায় উঠলাম। তারপর যে ঘর থেকে হাসির শব্দ এসেছিল সেই ঘরের দরজায় প্রচণ্ড এক লাথি মারল। দরজাটা ভেজানো ছিল, দড়াম করে খুলে গেল। আমি টর্চ জ্বালিয়ে আর রিভলভার উঁচিয়ে ঘরে ঢুকলাম। সমস্ত ব্যাপারটা যদি কোনো দুষ্টু লোক বা দলের চক্রান্ত হয়, মানুষকে ভয় দেখিয়ে ওই বাড়ি থেকে দূরে সরিয়ে রাখাই যদি হয়ে থাকে তাদের আসল মতলব, তবে তা আমি ভেঙে দেব, এই ছিল আমার সংকল্প। কিন্তু ঘরে ঢুকে আমি তাজ্জব বনে গেলাম। ঘরে কেউ নেই, এমনকি একটা আসবাবপত্র পর্যন্তও নেই। ফাঁকা শূন্য ঘর। আমি চারিদিকে টর্চের আলো বুলোচ্ছিলাম। হঠাৎ এক অশরীরের অনুভূতিতে আমার সর্বাঙ্গে কাঁটা দিয়ে উঠল। মনে হতে লাগলো কে বা কারা আমার প্রতিটা নড়াচড়া লক্ষ্য করছে। আমি কাউকে দেখতে পাচ্ছি না, অথচ অদৃশ্য কারোর উপস্থিতি আমি অনুভব করছি। সে যে কী ভয়ঙ্কর অনুভূতি তা আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। বোধহয় 2-3 সেকেন্ড আমি ওই ঘরে ছিলাম, কিন্তু আমার মনে হচ্ছিল যেন সময়ের আর শেষ নেই। তারপরে আমি ছিটকে ঘর থেকে বেরিয়ে দুধদার সিঁড়ি দিয়ে নামতে লাগলাম, আর তখনই আবার শুরু হলো সেই বিকট হাসি। শরীরের রক্ত হিম করা বিভৎস হাসি। আমার মতো সাহসী পুরুষেরও শির দ্বারা বেয়ে যেন বরফ গলা জলের ধারা নেমে গেল। কোনো রকমে বাড়িতে এসে শুয়ে পড়লাম। সারা রাত ঘুমোতে পারলাম না। এরপর প্রত্যেক পূর্ণিমার রাত্রেই ওই হাসি আমাকে যেন চুম্বকের মতো আকর্ষণ করত, আর আমি 2 কান চেপে বিছানায় ছটফট করতাম। ক্রমে আমার শরীর ভাঙতে শুরু করলো। হয়তো চোখে মুখেও এমন কিছু ফুটে উঠত যার জন্য সবাই আমার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকাতো। আমার সম্বন্ধে আড়ালে ফিসফাসও করত। 1 বছর কোনো রকমে সেই ভয়াবহ নরক যন্ত্রণা সহ্য করেও আমি টিকেছিলাম, কিন্তু আর পারলাম না। চাকরিতে ইস্তফা দিয়ে এখানে চলে এলাম।
একটা চাকরি জুটিয়ে নিলাম, সেই থেকে এখানেই আছি। কিন্তু আপনি কলকাতায় ফিরে গেলেন না কেন? আমি জিজ্ঞেস করলাম। আত্মীয় স্বজনের মধ্যে থাকলে আপনার শরীর ও মন দুই ভালো হতো। সেখানেই তো মুশকিল। বীরেশ্বরবাবু ম্লান হাসলেন। আমার আত্মীয় স্বজনরাও যদি আমাকে পাগল ভাবে, সেটা আমি সইতে পারবো না। কিন্তু তারা কেন তা ভাববেন? আমি অবাক হয়েই বললাম, আর তো আপনি সেই হাসি শুনছেন না। ওখান থেকে আপনি চলে এসেছেন। সেটাই তো হচ্ছে কথা। এখানে এসেও আমি সেই হাসির হাত থেকে নিস্তার পাইনি। পূর্ণিমায় ঠিক রাত 10টায় এখানে বসেও আমি সেই হাসি শুনতে পাচ্ছি। পৃথিবীর যেখানেই আমি যাই না কেন, ওই হাসি আমাকে কখনোই মুক্তি দেবে না। সে কি? আমি স্তম্ভিতর মতো বললাম। ভদ্রলোক জানালার দিকে মুখ করে বসেছিলেন। হঠাৎ বলে উঠলেন, ওই দেখুন, পিছনে ফিরে আকাশের দিকে দেখুন। আমি ফিরে দেখলাম আকাশে ঝলমল করছে রূপলি থালার মতো কোজাগরি পূর্ণিমার চাঁদ। তারপরই ভদ্রলোকের ব্যাকুল কণ্ঠে আমি তার মুখের দিকে ফিরে তাকালাম। তার মুখটা ছাইয়ের মতো সাদা হয়ে গেছে। কোটর থেকে চোখ দুটো যেন যেন ঠিকরে বেরিয়ে আসতে চাইছে। তিনি আর্ত কণ্ঠে বললেন, শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন সেই হাসি? তিনি দুহাত দিয়ে দোকান চেপে ধরলেন। আমি হাত ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম রাত 10টা। শান্ত হন, আমি বললাম। আমার মনে হয় আপনি কোনো সাইকিয়াট্রিস্টকে দেখালে ভালো হয়ে যাবেন। এটা আপনার মনে রোগে দাঁড়িয়েছে। ভদ্রলোক আমার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকালেন। তারপর বললেন, আপনিও বোধহয় আমাকে পাগল ভাবছেন, কিন্তু আমি এই ঘটনার কি ব্যাখ্যা করেছি তা জানেন? কি? আমি জানতে চাইলাম। বীরেশ্বরবাবুর দু চোখে ফুটে উঠল কেমন একটা ঘোলাটে দৃষ্টি। তিনি বললেন, এই ঘটনার সময় আমার জন্মই হয়নি। আমার নিশ্চিত ধারণা আগের জন্মে আমিই ছিলাম সেই পাগল। হোটেলের ছোকরা এসে আমাদের সামনে 2 থালা ভাত নামিয়ে দিয়ে গেল। গরম ভাত, ধোঁয়া উঠছে।